বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এই পর্বে মূলত চ্যাপ্টার 3 এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সেই প্রশ্ন শুরু করার আগে আমাদের বই সম্পর্কে একটু বলতে চাই যে আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই রয়েছে। তোমার সৃজনশীল বলো, এমসিকিউ বলো, তারপরে হচ্ছে সাজেশন বলো, বেসিক বলো, সকল কিছু আমরা তোমাদেরকে দিচ্ছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা 500টি এমসিকিউ সাজেশন হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই সাজেশনের সাথে সাথে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের সাথে একটি কিউআর কোড দেওয়া হচ্ছে, যেটা স্ক্যান করলেই কিন্তু তোমরা একজন শিক্ষক এসে তোমাকে জাস্ট ওই পার্টটা বুঝিয়ে দিবে। তো যদি সেটা তোমার দরকার হয় তাহলে তো ভালো, দরকার না হলে তুমি তো নিজে নিজেই বুঝতে পারলা। ওভারঅল কেমিস্ট্রিতে ভালো করার জন্য ইজি কেমিস্ট্রি বইটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। আশা করতেছি তোমরা বইটি সংগ্রহ করবে এবং কেমিস্ট্রি এটা পড়ে কেমিস্ট্রিতে ভালো করবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি আমাদের অন্যান্য যে অংশগুলো আছে সেখানে। দেখো এখানে কি বলেছে যে পারমাণবিক সংখ্যা ABCD 4টা পরমাণু, E 5টা পরমাণু আমাকে দিচ্ছে এবং পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছে। সো A কে তাহলে ম্যাগনেসিয়াম, B হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম এবং কপার। পারমাণবিক সংখ্যা থেকে আমরা ধারণা পাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্ন যেগুলো আছে সেগুলো। এইটা সিলেট বোর্ডের একটি প্রশ্ন, আমরা এখন সমাধান এটা হ্যাঁ চট্টগ্রাম বোর্ড 21-এর প্রশ্ন। আমরা এখন সমাধান করতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ড 21-এর প্রশ্ন। তো দেখো আমাদের উদ্দীপক তো দেখা হয়েই গেল। তো আমরা এখন এটা থেকে অ্যান্সারগুলো দেখবো আর কি। চট্টগ্রাম বোর্ড 21-এর অ্যান্সারগুলো আমরা এখন দেখবো। ওকে ফাইন। তো নেক্সটে দেখো এখানে কি বলতেছে। তাহলে ফার্স্ট কোশ্চেন, পর্যায় সারণী কাকে বলে? পর্যায় সারণী কাকে বলে কি বলা যায় বলো তো? আচ্ছা, বলতেছে যে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয় তাকে পর্যায় সারণী বলে। অর্থাৎ আমরা পর্যায় সারণীকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলো ধর্ম, বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্কর কথা চিন্তা করে যখন আমরা একটি ছক তৈরি করতে পারবো তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকেই বলা হবে পর্যায় সারণী। গেল। সেকেন্ড প্রশ্ন দেখো কি বলতেছে, ক্যালসিয়াম মৃৎ ক্ষার ধাতু ব্যাখ্যা করো। আচ্ছা, সো এই প্রশ্নের অ্যান্সারে যাওয়ার আগে আমরা কিছু বিক্রিয়া দেখবো যে ক্যালসিয়ামকে আসলে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হচ্ছে। আমরা এখন সেই পার্টটা নিয়ে কথা বলবো যে ক্যালসিয়ামকে আমরা মৃৎ ক্ষার ধাতু কেন বলতেছি। আচ্ছা, সো আমরা এখন বিক্রিয়ার সাহায্যে দেখবো যে ক্যালসিয়ামকে আসলে কেন আমাদের নিষ্ক্রিয় মৃৎ ক্ষার ধাতু বলা হচ্ছে। আমরা জাস্ট বিক্রিয়ার সাহায্যে এটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, সো দেখো ক্যালসিয়াম গ্রুপ 2 এর একটি মৌল। এই কি করতে পারে? পানির সাথে বিক্রিয়া করতে পারে। 2 মোল পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর কি উৎপন্ন করতেছে? আর উৎপন্ন করতেছে হাইড্রোজেন গ্যাস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর উৎপন্ন করতেছে হাইড্রোজেন গ্যাস। এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার, তাই না? ক্ষার। আর ক্যালসিয়ামকে কোথায় পাওয়া যায়? মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। সো এখান থেকে মূলত আমরা এই ব্যাপারটা বলতে পারি যে ক্যালসিয়ামকে যেহেতু মাটিতে পাওয়া যায় আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষার উৎপন্ন করতেছে, সো ওভারঅল প্যাকেজটা হচ্ছে যে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হচ্ছে। মাটিতে পাওয়া যায় বিধায় মৃৎ, এবং যেহেতু ক্ষার উৎপন্ন করে সেহেতু ক্ষার ধাতু, এই জন্য আমরা ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলতে পারি। ওকে, সো আমি এখন যাচ্ছি আমাদের গয়ের প্রশ্নে। দেখো গয়ের প্রশ্নে কি বলেছে, ই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? ই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? এই যে আমাদের ই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, কপার। সো কপার মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন সেটা এখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দেখো যে আমরা কপারের নর্মাল ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে সেটা এরকম হওয়া উচিত 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। নর্মাল যে সিস্টেমটা আমাকে বলতেছে সেই সিস্টেমে যদি আমরা এদেরকে সাজাতাম তাহলে জিনিসটা এরকম হতো। কিন্তু আসলে এটাকে আমরা এভাবে না করে আমরা একটু এখানে একটু পরিবর্তন ঘটাই। কি ঘটাই? 4s কে আমরা 1 করি আর 3d কে আমরা 10 করি, অর্থাৎ d এবং s এর মধ্যে একটা চেঞ্জ ঘটাই, পরিবর্তন ঘটাই। তো এই পরিবর্তনটা ঘটানোর মূল উদ্দেশ্য হচ্ছে দেখো 3d9 বা d9, 3d না অনলি, জাস্ট তুমি শুধু 3 বলে তাহলে ভাবো শুধু 3d মনে হয়। d9 হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা, ঠিক আছে? এখানে d মোট 10টি ইলেকট্রন রাখতে পারে, তো সেই অবস্থাটাকে বলা হয় অস্থিতিশীল অবস্থা। d9টাকে যদি আমরা d10 করি তাহলে সেটাকে বলা হয় কি? বেশি স্থিতিশীল অবস্থা। তো d10টা হচ্ছে বেশি স্থিতিশীল d9 থেকে। তো এখন সকল পরমাণু তো চাই স্থিতিশীলতা অর্জন করতে, এবং সেই স্থিতিশীলতা অর্জন করার জন্যই d9 কি করে 4s থেকে একটা ইলেকট্রন ধার নিয়ে
নিয়ে সে D10 হয়ে যায় আর 4s1 হয়ে যায়। জাস্ট এইটুকুই শুধুমাত্র পরিবর্তন, এবং এই পরিবর্তনের কারণে আমরা বলতে পারি যে কপারের ইলেকট্রন বিন্যাস নর্মাল যে নিয়ম আমরা ফলো করি 1:2, 2:2p6, 3:3p6, 4:3d10 যে সিস্টেমটা ফলো করি সেই সিস্টেমটা এখানে মানা যাচ্ছে না, কেননা ডি কে আমরা স্থিতিশীল অবস্থায় রাখতে চাচ্ছি বিধায় আমরা এই সিস্টেমটা ফলো করতে পারছি না। ওকে, গেল এটা গ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকে উল্লিখিত ABCD এর পারমাণবিক আকার ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। ABCD চারটা পরমাণু, এই চারটা পরমাণুর পারমাণবিক আকার এবং তড়িৎ ঋণাত্মকতা এটা আমাকে এখানে কম্পেয়ার করে দেখাতে বলতেছে যে এখানে আসলে এই বিষয়গুলো কি হবে আর কি। ওকে, তো আমরা এখন এটা অ্যান্সার দেখব। দেখো, তো আমরা ফার্স্টে এদের আকারটা করার আগে আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস একটু করে নিচ্ছি। তো আমাদের কাছে চারটা পরমাণু আছে, আমরা সেই চারটা পরমাণুকে দেখাচ্ছি। দেখো যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম। আচ্ছা, তো এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, তাহলে আমরা এদের ইলেকট্রন বিন্যাস করলাম, এবং ইলেকট্রন বিন্যাসে সবসময় আমরা ফোকাস করি সর্বশেষ কক্ষপথ। ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো আমি দেই নেই, বাট এক্সামে তোমরা দিবা, ঠিক আছে? এক্সামে তোমাকে ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন দিতে হবে। আমি এখানে জাস্ট তোমাকে মূল থিওরিটা বোঝানোর জন্য আমি এখানে দিলাম না। তো এখন আমরা ফার্স্ট এদের ইলেকট্রন বিন্যাসগুলো করলাম। ইলেকট্রন বিন্যাস করে কি আমরা লক্ষ্য করতেছি, ম্যাগনেসিয়ামের পর্যায় 3, অ্যালুমিনিয়ামেরও পর্যায় 3, সিলিকনের পর্যায় 3, ক্যালসিয়ামের পর্যায় 4। তাহলে এদের যে চারটা পরমাণু আছে, চারটা পরমাণু, 3টে পরমাণুই আসতেছে একই পর্যায় থেকে, আর একটা পরমাণু আসতেছে ভিন্ন পর্যায় থেকে। আচ্ছা, তাহলে আমরা পর্যায় নিয়ে কাজ করি। আর নাম্বার 2, সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 4টা আর ক্যালসিয়ামের 2টা। তাহলে এদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সমান, বাট অ্যালুমিনিয়াম আর সিলিকনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সমান নয়। ওকে, তাহলে আমরা এখন দেখব যে আসলে আকর্ষণ বল, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর আকর্ষণ বল কার কত বেশি। তো এখানে দেখা যায় যে পর্যায় যদি কম হয় আকর্ষণ বল বাড়ে, তার মানে বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম সবার পিছনে, আকর্ষণ বলের ক্ষেত্রে ক্যালসিয়াম সবার পিছনে, কারণ ওর পর্যায় 4, আর পর্যায় যত কম হবে আকর্ষণ বল তত বাড়বে। সেই হিসেবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এরা ক্যালসিয়াম থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে। আচ্ছা, এবারে এদের তিনজনের মধ্যে আবার কে বেশি পারবে? এদের তিনজনের মধ্যে পারবে সিলিকন। সিলিকন দুই দিক থেকেই সে এগিয়ে যাচ্ছে। নাম্বার 1, তার পর্যায় কম, তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি। অ্যালুমিনিয়াম, দেন তারপরে হচ্ছে গিয়ে যে ম্যাগনেসিয়াম, এবং সবার শেষে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে যদি আমরা আকর্ষণ বলের কথা চিন্তা করি, খেয়াল করো, যদি আমরা আকর্ষণ বলের কথা চিন্তা করি, তাহলে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। এইটুকু ক্লিয়ারলি তোমরা বুঝছো? এটা ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে এবং পর্যায় সংখ্যার উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে এবং পর্যায় সংখ্যা যত কম হবে আকর্ষণ বল তত বেশি হবে। ওকে, এবারে দেখো এই আকর্ষণ বল আকারের ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। এদের দুজনের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আকর্ষণ বল যত বাড়বে আকার তত ছোট হবে, ঠিক আছে? আকর্ষণ বল যত বেশি হবে আকার তত কম হবে। এখন দেখো আকর্ষণ বল বেশি কার ছিল? সিলিকনের, তাহলে আকার সিলিকন সব থেকে ছোট। আকর্ষণ বল সব থেকে কম ছিল কার? ক্যালসিয়ামের। ক্যালসিয়ামের আকারটা কি হবে? বড় হবে। অর্থাৎ কম আকর্ষণ বল তৈরি করলে তাদের আকারটা বড় হয়, বেশি আকর্ষণ বল তৈরি করলে তাদের আকারটা ছোট হয়ে যায়। আবার এই আকর্ষণ বলের সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে আকর্ষণ বল যার বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি হবে। কেন? যেহেতু সে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারতেছে, তাহলে আমরা সহজেই বলতে পারি যে যেহেতু সিলিকনের আকর্ষণ বল বেশি, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? বেশি হবে। অর্থাৎ তার নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি পরিমাণ বল দ্বারা আকৃষ্ট করবে। ঠিক সেম ভাবে দেন সেকেন্ড পজিশনে অ্যালুমিনিয়াম, থার্ড পজিশনে ম্যাগনেসিয়াম, সর্বশেষ হচ্ছে ক্যালসিয়াম। তো ওভারঅল কথা হচ্ছে আকর্ষণ বলের সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক সমানুপাতিক বিধায় এই সিকোয়েন্সটা দেখো সেম ভাবে ফলো হয়েছে। আবার আকর্ষণ বলের সাথে আকারের সম্পর্কটা ব্যস্তানুপাতিক বিধায় এটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে, উল্টা হয়েছে আর কি। সিলিকন এখানে সব থেকে বড় ছিল, বাট এখানে সিলিকন কি সব থেকে ছোট। তো আমরা এটাকে আসলে আকর্ষণ বল দিয়ে সহজে কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। আকর্ষণ বল দিয়ে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। সো তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার করলাম যে ABCD এর পারমাণবিক আকার ও তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। সো আমরা এটাকে কি করে ফেললাম? সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেললাম। সো আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।
তাহলে আমরা এই পর্বটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করতেছি তোমরা এই সৃজনশীলটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের ইজি কেমিস্ট্রি বইটিও ঠিক সেমভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অংশ ঠিক সেমভাবে নিয়ে আমরা এই বইটি কমপ্লিট করেছি। সো তোমরা বইটি সংগ্রহ করো, এই বইটি দেখো এবং কেমিস্ট্রিতে ভালো করো, সেই আশা রেখে আজকের পর্বটি শেষ করতেছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।